ইসরায়েলের হাইফা ইরানের ক্লাস্টার বোমার আঘাত, আইআরজিসির সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা তেল আবিবের, লেবাননেও আক্রমণ, অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। মিথ্যার আশ্রয় নিচ্ছেন ট্রাম্প, দাবি তেহরানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েল লক্ষ্য করে গুচ্ছ বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে একযোগে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসির কুদস ফোর্সের সামরিক ঘাঁটি সহ তেহরানে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়ার দাবি করেছে তেহরান। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থা এমডিএ। হাইফা ও নেসের শহরের আশেপাশের এলাকায় একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডার। এছাড়া আইআরজিসির কুদস ফোর্সের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আক্রমণের দাবি করেছে আইডিএফ। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি না হলে ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও ইরানের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণের কথা জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনার দাবি করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবি নাকচ করে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ হয়নি বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান ইস্যুতে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে আঞ্চলিক শক্তিগুলো। তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। স্থানীয় সময় সোমবার ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক হয় বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি। যুদ্ধবন্ধ এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান নিয়ে মূলত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকি ভয়াবহ পাল্টা আঘাতের কারণ হতে পারে। এমনকি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওই হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক বার্তা পেয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন নেতার কাছ থেকে এমন হুঁশিয়ারি পান তিনি। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তেহরান চায় যুদ্ধ শুরু করা পক্ষ হিসেবে ওয়াশিংটন যেন এতে সরাসরি অংশগ্রহণ করে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। টানা হামলা চালাতে থাকলে সৌদি আরব পাল্টা হামলা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে দেশটিতে হামলার তীব্রতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। সোমবারে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এছাড়া সৌদি আরব সম্প্রতি তাদের নীতিতেও পরিবর্তন এনেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়। সৌদি আরবে হামলা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। পাল্টা হামলার আশঙ্কায় কৌশল বদলাচ্ছে তেহরানও। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তাদের আশঙ্কা সৌদি আরব পাল্টা হামলার দ্বারপ্রান্তে। রিয়াদ আগেই সতর্ক করেছে তাদের পানি বিশুদ্ধকরণ প্লান্ট ও বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা হলে সরাসরি জবাব দেবে তারা। এমন প্রেক্ষাপটে কৌশলগত পরিবর্তন আনছে ইরান। সৌদি ও কাতারে আপাতত হামলা কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেয়ায় আঞ্চলিক সংঘাত আরও জটিল আকার ধারণ করছে বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট।
গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবকে লক্ষ্য করে প্রায় 430টি মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে বেশিরভাগ ড্রোন হামলা রয়েছে সৌদির পূর্বাঞ্চলে, যেখানে দেশটির গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার অবস্থিত। পাশাপাশি সাইবার তেল ক্ষেত্রেও একাধিক হামলার চেষ্টা চালিয়েছে তেহরান। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইরানের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ শুরু করেছেন ভারতের জম্মু কাশ্মীরের মুসলিমরা। ইরানি দূতাবাসের মাধ্যমে মূল্যবান ধাতু ও নগদ সহায়তা পাঠানো হবে তেহরানে। সংঘাতের কারণে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক প্রভাব কিছুটা হলেও দূর করার চেষ্টা করছেন বলে জানান স্বেচ্ছাসেবীরা। সোমবার বুদগাম ও শ্রীনগরের মুসলিম স্বেচ্ছাসেবীরা ইরানের প্রতি সমর্থন জানাতে তহবিল সংগ্রহ শুরু করেন। স্থানীয় ইমামবাড়ার বাইরে বসে তারা মানুষকে সহায়তার জন্য অনুরোধ জানান। তাদের ডাকে সাড়া দিয়ে নগদ অর্থ, সোনা, রূপা ও তামার মতো মূল্যবান ধাতু জমা হয়। সংগ্রহ করা তহবিল কাশ্মীরের ব্যক্তি, চ্যারিটি ট্রাস্ট এবং স্বেচ্ছাসেবী গোষ্ঠীর কাছ থেকে আসে। এগুলো ইরানি দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইরানের প্রতি সমর্থনের বার্তা ও অনুদানের প্রস্তাব এসেছে নানা গোষ্ঠী এবং শিয়া মুসলিমদের পক্ষ থেকে। আমরা এখানে একটি দান শিবির গঠন করেছিলাম এবং নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই দূর দূরান্ত থেকে এসে ইরানের জন্য সহায়তা দিয়েছেন। তারা সোনা, তামা এবং লাখ লাখ রুপি দান করেছেন। এটি ইরানের প্রতি মানুষের শ্রদ্ধা। কাশ্মীরের সাধারণ মানুষ ও সমাজ কল্যাণ সংস্থাগুলো ইরানের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। তহবিলের মাধ্যমে তারা আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক প্রভাব কিছুটা হলেও দূর করার চেষ্টা করবেন বলে জানান। আমাদের বার্তা হলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা অন্য যে কোনো নির্যাতিত জনগণকে রক্ষা করা, সাহায্য করা, অর্থ প্রদান করার মতো ভালো কাজ করা। ধর্মও এই শিক্ষা দেয়। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন দেশটিতে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্য বৃদ্ধি সহ বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানের পর গ্রিসে ফেরত গেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অগ্নিকাণ্ড, সেনাদের মনোবল ধস সহ নানা কারণে কয়েক মাস ধরেই আলোচনায় রণতরীটি। বিশ্লেষকরা বলছেন, ফোর্ডের সরিয়ে নেওয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে শূন্যতা সৃষ্টি করছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সোমবার গ্রিসের ক্রিন্ট দ্বীপের নৌঘাঁটিতে পৌঁছেছে। গত ফেব্রুয়ারিতে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহের পর এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেয়। এরপর থেকে একের পর এক খবরের শিরোনাম হয় রণতরীটি। 12 মার্চ জাহাজটির লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে 2 নাবিক আহত হন এবং অন্তত 100টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মাঝ সমুদ্রে টয়লেটে বড় ধরনের জটিলতা দেখা দেয়, বিপাকে পড়েন নৌসেনারা। এসব কারণে জাহাজের ক্রুদের মনোবলেও ধস নামে। বিশেষজ্ঞরা বলছেন, ফোর্ড সরিয়ে নেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। এর ফলে যুদ্ধ চেষ্টায় মার্কিন সমর্থন কমে যাবে। তবে অন্যান্য যুদ্ধ জাহাজ যদি ইসরায়েলের কাছে মোতায়েন থাকে, তবে প্রভাব কিছুটা সামাল দেওয়া সম্ভব। ফোর্ড প্রায় 9 মাস সমুদ্রে মোতায়েন ছিল। এই দীর্ঘ সময়ে এটি ক্যারিবীয় সাগরেও অভিযান চালিয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধ, নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার জব্দ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধেও অভিযানে অংশ নেয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা বাজারে আরও এক ধাপে তেলের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। পেট্রোলের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন তাইওয়ানের সাধারণ পেশাজীবীরা। সংকট মোকাবিলায় কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেনের সরকার। অন্যদিকে গ্যাস স্টেশনগুলোতে সীমা নির্ধারণ করে দিয়েছে স্লোভেনিয়া প্রশাসন। জ্বালানি মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও। ইরান যুদ্ধের প্রভাবে অস্থিরতা বেড়ে চলেছে বৈশ্বিক তেলের বাজারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়িতে জ্বালানি মূল্য বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা পর্যায়ে তেলের দাম আরও এক ধাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এ খবরে রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পাম্পে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। এর আগেও ইরান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহের মাথায় পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়িয়েছে দেশটি। তাইওয়ানের জ্বালানি বাজারে বেড়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি দাম বৃদ্ধির কারণে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ পেশাজীবীদের উপর। ট্যাক্সি চালকরা জানান, দাম বৃদ্ধি পেলেও ভাড়া অপরিবর্তিত থাকছে। বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। এরই মধ্যে 2 বার পেট্রোলের দাম বাড়িয়েছে তাইওয়ান প্রশাসন। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে এ মূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
স্পেনে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে লিটার প্রতি 21% থেকে 10% ভ্যাট হ্রাস করা হয়েছে। কৃষি ও পরিবহন খাতেও ভর্তুকি ব্যবস্থা করেছে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপ কমাতে বিদ্যুৎ বিলের ভ্যাটও 10% হ্রাস করা হয়েছে। স্লোভেনিয়ায় গ্যাস স্টেশনগুলোতে প্রতি গ্রাহকের জন্য 30 লিটার থেকে 50 লিটার সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য 50 ও ব্যবসায়িক কাজের জন্য 200 লিটার সীমা নির্ধারিত করা হয়। জ্বালানি সংকটে অনেক স্টেশন বন্ধ থাকায় সচল পাম্পগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাতেও। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিকূলতায় পড়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে সীমিত ঋণ সুবিধা ও অবকাঠামোগত ঘাটতি থাকায় লিটার প্রতি তেলের মূল্য বৃদ্ধি তাদের জন্য নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে। গাজা ইস্যুতে অবস্থানের কারণে বেড়েছে শত্রুতা। চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তার প্রস্তাব দেয় কিয়েভের ওপর হামলা বৈধ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি। এতে দুই দেশের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দীর্ঘ সময় ইরান ও ইউক্রেনের সম্পর্ক ছিল সীমিত ও নিরপেক্ষ বাণিজ্য কেন্দ্রিক। 2014 সালের পর কিয়েভের পশ্চিমা নীতি তেহরানের আগ্রহ কমিয়ে দেয়। ধীরে ধীরে ইরান ইউক্রেনকে পশ্চিমা জোটের অংশ হিসেবে দেখতে শুরু করে। 2020 সালে ভুলবশত ইরানের ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হয়। কিয়েভ আন্তর্জাতিক তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করে কঠোর অবস্থান নেয়। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নেয়। তবে ন্যাটোর বিস্তারকে দায়ী করায় কিয়েভ ইরানকে মস্কোপন্থী মনে করে। ইরানি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহের অভিযোগও দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। 2023 সালে গাজা ইস্যুতে ইউক্রেনের ইসরায়েল সমর্থন তেহরানের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন ও পশ্চিমা নীতি অনুসরণের কারণে ইউক্রেনকে শত্রু হিসেবে দেখা শুরু হয়। বিশেষ করে ইরানি পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজির বক্তব্যে ইউক্রেনকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ইঙ্গিতই স্পষ্ট সংঘাতের আভাস মেলে। সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ, সামরিক ও কৌশলগত সবই এখন আলোচনায়। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের শিয়া নেতৃত্বাধীন মিলিশিয়া সংগঠন পিএমএফ এর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 30 জন। হতাহতদের মধ্যে সংগঠনটির একজন কমান্ডারও রয়েছেন। সোমবার রাতে আনবার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। পিএমএফ এর দাবি, এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের তথ্য অনুযায়ী সংগঠনটির সদর দফতরে নিরাপত্তা বৈঠকের সময় আক্রমণ করা হয়। হামলা হলেও যোদ্ধাদের আদর্শ থেকে সরানো যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 2014 সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে মোকাবেলায় ইরাকের সরকারের উদ্যোগে পিএমএফ গঠন করা হয়। গাজায় ঈদের মাঝেই ফের হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। নুসাইরা শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। একই সঙ্গে রাফা ক্রসিংয়ে কড়াকড়ি ও আটকের আতঙ্কে আরও জটিল হচ্ছে মানবিক সংকট। এদিকে ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। ঈদেও থেমে নেই হামলা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় সোমবার উপত্যকাটির নুসাইরাত শরণার্থী শিবিরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন কয়েকজন এবং আহত হন অনেকে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পুলিশ সদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, এমন সময়ই এই হামলা চালানো হয়। এদিকে রাফা সীমান্ত দিয়ে যাতায়াতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমিত পরিসরে খুললেও খুব কম সংখ্যক রোগী ও সাধারণ মানুষ পার হতে পারছেন সীমান্ত। পাশাপাশি সম্প্রতি এক ফিলিস্তিনিকে ফেরার পথে আটক করার ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। সীমান্তটি ধীরে ধীরে আটক অভিযানের হাতিয়ারে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন তিনি। আলবানিজ বলেন, প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, ইসরায়েলের ব্যাপক ও পরিকল্পিতভাবে নিপীড়ন এবং ফিলিস্তিনিদের জন্য কিভাবে যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা এই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে প্রতিবেদনে। Especially if they were doctors, journalists or humanitarians.
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় ৮০% অবকাঠামো। চলমান সংঘাত ও অবরোধের কারণে মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কিউবা। ওয়াশিংটনের সম্ভাব্য আগ্রাসন রুখতে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ। তবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সংলাপকে প্রাধান্য দিচ্ছে হাভানা বলে দাবি করেন তিনি। এদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাসিন্দারা। ভেনেজুয়েলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় উত্তর আমেরিকার দেশ কিউবা। মার্কিন তেল অবরোধের পর থেকেই অন্ধকারে নিমজ্জিত গোটা কিউবা। যদিও ধীরে ধীরে দেশটির কয়েকটি হাসপাতাল ও ছোট এলাকায় বিদ্যুৎ সংযোগ হয়েছে, তবে তা মোট জনসংখ্যার তুলনায় খুবই সীমিত। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জ্বালানি তেলের ঘাটতির কারণে একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র অকার্যকর হয়ে পড়ছে। আমি জানি না এ ভোগান্তির শেষ কোথায়। শিশু, মা, বৃদ্ধ সবাই কষ্ট পাচ্ছে। সেই সঙ্গে খাবারের অভাব তো আছেই। এখন এই ব্ল্যাকআউটের কারণে মানুষের কাছে থাকা সামান্য খাবারও নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের মুখে দেশ জুড়ে বারবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হওয়া কিউবা ঘোষণা করেছে যে তারা ওয়াশিংটনের যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত। স্থানীয় সময় রোববার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কোসিও এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দখল চেষ্টা রুখতে সামরিক প্রস্তুতি নিচ্ছে তারা। ফার্নান্দেজ আরও জানান, কিউবা ঐতিহাসিকভাবে যে কোনো সামরিক হামলা ঠেকাতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপরাষ্ট্রটি দখল করার যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় ডি কোসিও জানান, এমন আক্রমণ ঘটার সম্ভাবনা খুব বেশি না থাকলেও কিউবা প্রস্তুতি না নিয়ে বসে থাকার মতো বোকা নয়। তবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সংলাপকে প্রাধান্য দিচ্ছে হাভানা বলে দাবি করেন ফার্নান্দেজ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ক্রিমিয়ায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলটির সেভাস্টোপল বন্দরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অঞ্চলটির গভর্নর জানান, এতে পাশে থাকা আরও 3টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরই বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি প্রশাসন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের উত্তাপ। সে কারণেই এবার শুরু থেকেই কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। 23-29 এপ্রিল পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। নিরাপত্তার জন্য প্রতি দফায় প্রায় 2 থেকে 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচারের জোর লড়াই। একদিকে ঘর সামলাতে তৃণমূল নেমেছে পুরনো ঘাঁটিতে, অন্যদিকে বিজেপি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর আসনে। আর পুরনো জমি নতুন করে ফিরে পাওয়ার চেষ্টায় বাম শিবির। কলকাতার ভোটের ভরকেন্দ্র হিসেবে দেখা হচ্ছে ভবানীপুরকে। সেখানে এরই মধ্যে নেমে পড়েছে 2 শিবিরের 2 বড় মুখ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাঁটি ভবানীপুর থেকেই শুরু করেছেন প্রচার। তার বার্তা, এই লড়াই শুধু একটি আসনের নয়, বরং মর্যাদার লড়াইও। তার প্রচারের মূল সুর, নিজের এলাকা, নিজের মানুষ, নিজের সম্পর্ক। বাংলাকে বাঁচাতে আপনাদের সমর্থন একান্তভাবে জরুরি। অন্যদিকে বিজেপিও বুঝে গিয়েছে তারা প্রতীকী লড়াইয়ের নয়, বরং সরাসরি রাজনৈতিক বার্তার লড়াই চাইছে এবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে নেমে কার্যত মমতার দুর্গেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিজেপি প্রার্থী তালিকাতেই তাকে ভবানীপুরে নামানো হয়েছে। এক সময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত যাদবপুরেও শুরু হয়েছে রাজনৈতিক দখলদারিত্ব। দেয়াল লিখন, পাল্টা লিখন, ছোট ছোট কর্মসূচি আর পাড়াভিত্তিক প্রচার ঘিরে তৈরি হচ্ছে উত্তেজনা। বামেদের আবেগের জায়গা পুনর্দখলের লড়াইয়ে তারা পরিচিত মুখের পাশাপাশি আন্দোলন থেকে উঠে আসা মুখকেও সামনে আনছে।
প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনাও। এরই মধ্যে ভবানীপুর ও বরানগরে প্রচারে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি কর্মীরা। পোস্টার ছেঁড়া, প্রচার সামগ্রী নষ্ট করা, পাল্টা অভিযোগ সব মিলিয়ে কমিশন বুঝে গেছে ভোটের আগে সতর্ক না হলে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে। রাজ্যের 294 আসনে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে হবে, ভয় কাটাতে হবে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে হবে, আর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপও নিতে হবে। রাজ্যের সংবেদনশীল বুথ, ঝুঁকিপূর্ণ এলাকা, পুরনো সংঘর্ষপ্রবণ অঞ্চল সবকিছুর ওপর রাখা হচ্ছে কঠোর নজরদারি। থাকছে প্রায় 2 লাখ ক্যামেরা, শতভাগ ওয়েবকাস্টিং, বুথের ভেতরে বাইরে নজরদারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভারতের উত্তরপ্রদেশে কোল্ড স্টোরেজের দেয়াল ধসে 4 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ায় কর্মরত শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজে তৈরি হয় বাড়তি জটিলতা, জানায় উদ্ধারকারী কর্তৃপক্ষ। পরে রাজ্য বিপর্যয় মোকাবিলায় বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। 22 ও 23 মার্চ অনুষ্ঠিত ইতালির গুরুত্বপূর্ণ গণভোটে মেলোনি সরকার পরাজিত হয়েছে। গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে 1,40,00,000 ভোটার না ভোটের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চূড়ান্ত ফলাফলে না ভোট পেয়েছে শতকরা 54.63% ভোট এবং মেলোনি সরকারের পক্ষে হ্যাঁ ভোট পড়েছে 45.37%। এবারের গণভোটে সর্বাধিক শতকরা 59% ভোট পড়েছে। ইতালির 17টি বিভাগে না জয়যুক্ত হয়েছে এবং মাত্র 3টি বিভাগে হ্যাঁ বিজয়ী হয়েছে। বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছিল। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সোমবার কুয়ালালামপুরের আমবাংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি যোগ দেন মালয়, চীনা ও ভারতীয় নাগরিকরাও। অনুষ্ঠানে প্রায় 500 জন প্রবাসী কর্মী ও স্থানীয় নাগরিক অংশ নেন। উৎসবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা, দাতো ও দাতশ্রীরা। আপ্যায়নে ছিল দেশীয় সেমাই, ফিরনি, পায়েস, দই মিষ্টির পাশাপাশি মালয়েশিয়ান ঘরানার বাহারি সব পদের খাবার। বলিভিয়ায় পালিত হলো বার্ষিক সাগর দিবস। সোমবার টামেঙ্গো নৌঘাঁটি থেকে দিবসটির প্রধান আয়োজন পরিচালনা করেন প্রেসিডেন্ট রদ্রিগো পাস। তিনি বলেন, এই দিনটি শুধু প্রশান্ত মহাসাগরের উপকূল হারানোর স্মৃতি নয়, বরং শিক্ষা নিয়ে ঐক্য ও দায়িত্ববোধের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। একই সঙ্গে তিনি কূটনৈতিক সংলাপ, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমুদ্র পথে ফেরার সম্ভাবনার কথাও তুলে ধরেন। সামুদ্রিক ইস্যুতে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতির সমালোচনা করে পাস বলেন, বলিভিয়াকে বিভাজনের পরিবর্তে সংহতির পথে হাঁটতে হবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে ইরানি ক্লাস্টার বোমার আঘাত, তেহরানের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে পাল্টা হামলা। চুক্তি না হলে বোমা বর্ষণের ঘোষণা ট্রাম্পের, যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। কলম্বিয়ায় উড্ডয়নের সময় সামরিক বিমান বিধ্বস্তে নিহত 66, আহত বহু। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। এবং বিধানসভা নির্বাচন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে উত্তাপ। 2 দফায় হবে ভোট, কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। তৃণমূলকে নতুন চ্যালেঞ্জ বিজেপির। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।